আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বায়নের যুগে দরজা বন্ধ করে থাকা যায় না। দ্বাদশ জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করেনি, ক্ষমতায় থাকার সময় দেশ বিক্রি করেছে বিএনপি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ট্রানজিট সুবিধা নিয়ে কথা বলেন। জানান, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট সুবিধা পেয়েছে। বিশ্বায়নের যুগে দরজা বন্ধ করে রাখলে ক্ষতি হয় নিজেদের। পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে। ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভারতের কাছে কখনোই দেশ বিক্রি করেনি, বরং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা নানাভাবে দেশ বিক্রি করে গেছে। আবার জানি না কেন হঠাৎ সেই ভাঙাড়ি কটাবার বাজাতে শুরু করলো। দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। খালেদা জিয়ার তো আরো এক ধাপ উপরে। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বলেন গঙ্গা পানির কথা, ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম। ভারত থেকে পাইপলাইনে তেল নিয়ে আসার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আসামের রোমালীগড় থেকে পাইপলাইনে পার্বতীপুর ডিপুতে তেল আসছে। এতে দেশের শিল্পায়ন ত্বরান্বিত হয়েছে। প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। খান আলামিন, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের কোনো আপত্তি নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই এগিয়ে যেতে হবে। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চায়না এদেশের বড় উন্নয়ন সহযোগী, তাই প্রধানমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব মেনে চলতে চায় বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত বলে মত বিশিষ্টজনদের। বিকেলে বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্ট্র্যাটেজিস আয়োজিত বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই কথা বলেন তারা। চীনা ভোক্তাদের জন্য পণ্যের উপর এফডিআই বাড়ানো, চীনের বাজারে নিরবিচ্ছিন্ন প্রবেশে, বাণিজ্য চুক্তি ও রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার উপর জোর দেন তারা। বাণিজ্যিক বৈষম্য দূর করতে চীনা বিনিয়োগকারীদের কাছে এদেশের বাজারকে আরও পরিচিত করারও পরামর্শ দেন তারা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে এবং এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি। খান আলমিনের রিপোর্ট। দুদকের খোঁজ খবরের মধ্যেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে খবর বেরিয়েছে। আর ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের বিদেশ যাত্রা ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের আইনজীবী জানান, বেনজির আহমেদকে দেশে ফেরাতে এবং মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 ডিএলসি আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব কশাসলি এক্সারসাইজ করতে হবে। তিনি বলেন, বেনজির মতিউরের সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। সব প্রক্রিয়া শেষ হলেই তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। কোনো এখনো মামলা মোকদ্দমা হয়নি, কাজেই গ্রেফতারের প্রশ্নটা আসে যখন মামলা হয়। অনুসন্ধান কার্য
আমরা পর্যায়ক্রমে যা যা করার সবই করছি। যেমন মতিউরের ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। স্ত্রী আবার ট্রাভেল ব্যান ভ্যাকেটের জন্য মেট্রো সেশন জাজে আবেদন করছেন। মেট্রো সেশন জাজ সেটা আগামী 27শে জুলাই দিন ধার্য করেছে। কাজে প্রত্যেকটা আইনি প্রক্রিয়া একটার পর একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। তিনি জানান, মতিউর রহমান তার 2 স্ত্রী ও 3 সন্তানের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি হয়েছে। এদিকে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। মামলায় বলা হয়, মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী 41,46,845 টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। আর তার স্ত্রী শাহানা পারভিন পেশায় গৃহিণী হলেও তার নামে 1,58,73,152 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। খান আলামিন, RTV, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ মামলায় 50 পাতার রায়ের পর্যবেক্ষণের সময় নির্দেশনা দেওয়া হয়। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, সাজা কখনো স্থগিত হয় না। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় কাল শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে স্থায়ী জামিন চাইবেন ডক্টর ইউনূস। গেল 16 এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল। 23 মে ডক্টর ইউনূসের জামিন 4 জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বেড়ে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া উজানের ঢল ও বৃষ্টিপাত কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েকদিন সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। এদিকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শিশু সহ 2 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট থাকছে বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামের বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলায় ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবাদ কিস্তি অনেক চলে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে। আমরা খুবই কষ্টের মধ্যে পড়ে আছি। এবারকার বন্যায় ধান ভাসি গেছে, চড়াই হাঁস ভাসি গেছে, তাছাড়া আনাজ তরকারি নষ্ট হয়ে গেছে। এদিকে নামতে শুরু করেছে সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে কিছুটা স্বস্তির আশায় সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ আশপাশের জেলার বন্যা কবলিত মানুষ। তবে এখনো তলিয়ে আছে নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক ও ঘরবাড়ি। এতে পানি বন্দী অন্তত 2 লাখ মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ শহরের সঙ্গে তাহিরপুর ও দোয়ারা বাজার সহ বেশ কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কিছু কমছে, আবার হিরা পানি বাড়লে তো সমস্যা, থাকা যায় না। বন্যার কারণে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। কত যে কষ্ট ঘর সাফ করা, কি বলবো, বলার কোনো ভাষা নাই। ক্ষতি হইতেছে, আমরা কোনো সাহায্য পাইতেছি না। আমরা শোনা আছে। এদিকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সিফাত ও আনোয়ার নামে 2 জন নিহত হয়েছে। এছাড়া সকাল থেকে খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে বিপুল সংখ্যক পর্যটক। তবে বৃষ্টিপাত কমে আসলে রাস্তা স্বাভাবিক হবার কথা জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। সৈয়দ মাহমুদ, RTV। পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার দাবি টানা 3 দিন ধরে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষক নেতারা জানিয়েছেন, কাল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসছেন তারা। তবে দাবি মানার আগ পর্যন্ত আন্দোলন চলবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন চালানোর কোনো ইচ্ছা তাদের নেই। এছাড়া কোটা আন্দোলনকারীদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই দাবি করে শিক্ষকরা জানান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন চলছে, চলবে 3 দফা দাবিতে। পেনশন স্কিম প্রত্যাহার করতে হবে। জুলাই থেকে অনেকগুলো পরীক্ষা ছিল, আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস হওয়ার কথা ছিল। আজকে এই আন্দোলনের জন্য এই ক্ষতি হচ্ছে। যারা বৈঠকে বসবেন, যদি সেটি সুযোগ হয়,
অবশ্যই সেটি নিশ্চিত করবেন আমরা যেন এই সব ছোটখাটো ব্যাপারে আবার যেন আমাদেরকে আন্দোলনে নামতে না হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়া জানান, বৃহস্পতিবার বৈঠকে বসছেন তারা। 7 থেকে 9 জন আমরা সেখানে যাব, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে 2-1 জন যাবেন, আর ফেডারেশন থেকে বাকিরা, যেমন আমাদের বুয়েটের প্রেসিডেন্ট, জগন্নাথের প্রেসিডেন্ট, আমরা সেখানে গিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করব। তবে বৈঠকে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের প্রতিনিধিদের রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। শুধু শিক্ষকদের দাবি এটা নয়, এখানে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বে যারা আছে তাদেরকে নিয়ে তারা বসে একত্রে সম্মিলিত সবার জন্য একটি সিদ্ধান্ত নিয়ে আসবে। এদিকে চট্টগ্রাম, খুলনা, যশোর, সিলেটেও আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষকরা। আশিকুল আলম, RTV, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে 1.5 ঘন্টা অবরোধ কর্মসূচির পর শাহবাগ মোড় ছেড়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল 5:15টায় শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে আজকের কর্মসূচি শেষ করে। এই সময় তারা কাল বেলা 11টায় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। এদিকে একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করেছেন বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। বড় অঙ্কের মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ধ্বংস করে বলে মন্তব্য করেছেন তিনি। পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে, বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন, এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। মাননীয় স্পিকার, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না। নিজেদের আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষক আর কোটা আন্দোলনের উপর ভর করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে সাভারের হেমায়েতপুরে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে, এখন পরজীবী, এখন কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। কাজ হবে। ভারতের সাথে চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী না হলে কেন প্রকাশ করা হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম ও বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে করে। এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকে চোখে ধুলো দিচ্ছেন। মানে সমঝোতা স্মারকে যে কি লেখা আছে আমরা তো কিছু জানি না, এটা তো প্রকাশ করা হচ্ছে না। কেন প্রকাশ করা হচ্ছে না? কোনোটাই যদি আমার দেশের স্বার্থের বিরুদ্ধে না হয়ে থাকে তাহলে প্রকাশ করতে বাধাটা কোথায়? আমরা কি অপর? আমরা তো এই দেশের নাগরিক। ডিমের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে পাহাড়তলী বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় ক্রয় রসিদ দেখাতে না পারায় দুটি আড়তকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বরিশালে ডিমের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে 40,000 টাকা জরিমানা করেছে। দুপুরে নগরের হাটখোলা রোডের এয়ার খান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ডিম মজুদ রাখার অভিযোগে অভিযান চালানো হয়। এখনো মজুদ আছে তাদেরকে আমরা 6 জন ব্যবসায়ীকে এখন পর্যন্ত জরিমানা করতে পেরেছি এবং তারা এই অবৈধভাবে মজুদের জন্য তাদেরকে প্রত্যেককে 5,000 করে 6 জনকে 30,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, ব্যর্থতার পাল্লা ভারী হয়। 25 বছরেও বড় দল হয়ে উঠতে না পারা, মাঝে মধ্যে গুটি কয়েক সাফল্য নিয়ে তৃপ্তির ঢেকুর তোলা আর দিনের পর দিন ব্যর্থ ক্রিকেট প্রদর্শনের পরও নিশ্চুপ বোর্ড। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপ মিশন সবার কাছে ব্যর্থ হলেও তৃপ্ত বোর্ড দায় মুক্তি দিয়েছে খেলোয়াড়দের। বিস্তারিত মাহফুজ ইসলামের রিপোর্টে। বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে। আমরা নিউ ইয়র্কে খেলেছি, আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়া কিন্তু 120ও করতে পারেনি, পাকিস্তান 115ও করতে পারেনি।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সুরে না হলেও বোর্ড প্রধানের এই বক্তব্য তার কাছাকাছি। আফগানিস্তানের বিপক্ষে 12.1 ওভারে জয়ের সমীকরণ মেলাতে ব্যর্থ ক্রিকেটারদের দায়মুক্তি মেলে বোর্ড সভাপতির এমন বক্তব্যে। একটু পেছনে ফিরি, 2023 সালে এশিয়া কাপে ব্যর্থতার কথা মনে আছে কি? সাকিব তামিম দ্বন্দ্বের কথা তো সবারই মনে আছে। মনে থাকার কথা 2023 ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর দেশে ফেরা সাকিবদের নিয়ে বোর্ডের পদক্ষেপের কথা। সে দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনের বোমা ফাটানো সব মন্তব্যের পর নড়েচড়ে বসে বোর্ড। বিশ্বকাপের বাজে পারফরমেন্সের কারণ খুঁজতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টের খবর কেউ জানেন? সে বিশ্বকাপের পর কি কারণে এক সময়ের বন্ধু হাতুরু ও সুজনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে তা অপ্রকাশ্য। ব্যর্থতার কারণ খুঁজতে এ ধরনের কমিটি হয়েছিল আগেও, কিন্তু সেসব তদন্তের রিপোর্টে পড়েছে ধুলার প্রলেপ। দেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলার চর্চা বেশি হওয়া আর সেসব নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মুখরোচক সব কন্টেন্ট আর সংবাদের ভিড়ে বরাবরের মতো মূল ঘটনা থেকে যায় অন্তরালে। ঢাকা পড়ে একের পর এক ব্যর্থতার সব গল্প। গণমাধ্যমের সামনে কর্তাদের নানান বচন আর দায়সারা সব বক্তব্যের সাথে ব্যর্থতার দায়টাও নিতে চায় না কেউই। নিয়ন্ত্রণহীন হযবরল আর দায়সারা সব কর্মকাণ্ডের দায় আসে বিসিবির ঘাড়ে। এবারের বিশ্বকাপের পর সে দায়টাও নেয়নি বিসিবি। এক কথায় ক্রিকেটাররা এমন বাজে পারফরমেন্সের পরও পেয়ে গেছেন দায় মুক্তি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।